প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের সেশনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিন যতই গড়াচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ততই বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় সবাইকে জনসমাগম এড়িয়ে চলার জন্য বিনীত অনুরোধ করছি। অহেতুক বাইরে ঘোরাফেরা না করে তোমরা সবাই ঘরে পড়াশোনায় মনোযোগী হও, নিজে বাঁচো, তোমার পরিবারকে তথা দেশকে বাঁচাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের বিজনেস রিসার্চ ম্যাথোডোলজি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রিসার্চ ম্যাথোডোলজি বিষয়টি আলোচনা করব। শুরুতেই লার্নিং অবজেক্টিভস অর্থাৎ আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। এক, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ অ্যাপ্রোচেস অফ রিসার্চ, টাইপস অফ বিজনেস রিসার্চ, স্টেপস ইন বিজনেস রিসার্চ। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। বিজনেস রিসার্চ ম্যাথোডোলজি চ্যাপ্টারে প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস রিসার্চ অ্যাপ্রোচেস। আমরা জানি দুটি অ্যাপ্রোচ আছে বিজনেস রিসার্চের ক্ষেত্রে, একটি হলো ডিডাকটিভ অ্যাপ্রোচ, অন্যটি হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তো প্রথমে আমরা আসি ডিডাকটিভ অ্যাপ্রোচ। তো ডিডাকটিভ অ্যাপ্রোচের মূল কথা হচ্ছে যে এটি তত্ত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, অর্থাৎ এটা কাজ করে ইট ওয়ার্কস ফ্রম মোর জেনারেল টু দ্য মোর স্পেসিফিক, অর্থাৎ বৃহৎ পরিসর থেকে একটি ক্ষুদ্র পরিসরের দিকে এটি কাজ করে থাকে। আর এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে, যেমন এখানে মনে করা হয় যে অনুমান বা যে চিন্তাটা করা হয়েছে, যে হাইপোথিসিসটা নেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত বা বৈধ। আরেকটি বিষয় হলো যে চিন্তা সুযুক্তিপূর্ণ হলে উপসিদ্ধান্ত বা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা মিথ্যা হওয়া সম্পূর্ণ অসম্ভব। তো এই সিস্টেমকে, এই অ্যাপ্রোচকে টপ ডাউন অ্যাপ্রোচও বলা হয়, কারণ এটি আমরা একটু পরেই দেখব যে উপর থেকে নিচের দিকে এই অ্যাপ্রোচের কার্যক্রমগুলো সম্পাদিত হয়ে থাকে। আর এই অ্যাপ্রোচে যেটা লজিক বা যুক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো আমরা প্রথমে দেখি যে প্রসেস অফ ডিডাকশন। এক্ষেত্রে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে থিওরি লিডস টু hypothesis leads to data collection leads to findings leads to hypothesis confirmed or rejected. This leads to revision of theory. তার মানে আমরা আগে যেটা বলেছিলাম যে এটা সার্বিক একটা ধারণা থেকে, অর্থাৎ তত্ত্বের উপর ভিত্তি করে তারপর কি করে, এটা ডেটা কালেকশন করে ফাইন্ডিংস নিয়ে তারপরে এরা সিদ্ধান্ত দিয়ে থাকে, এবং এই সিদ্ধান্তের উপর এটা আবার প্রয়োজনে নতুন করে থিওরি আবিষ্কৃত হয়, থিওরি আবার নতুন করে দেওয়া হয়ে থাকে। এবার আমরা আসি ইন্ডাকটিভ রিসার্চ অ্যাপ্রোচ। তো এই তত্ত্বের মূল কথা হচ্ছে ঘটনা বিশ্লেষণের মাধ্যমে তত্ত্বের উদ্ভাবন, অর্থাৎ এক্ষেত্রে ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়, ঘটনার উপর ভিত্তি করে তারপর কি করা হয়, থিওরি তৈরি করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এই তত্ত্বে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে পূর্বানুমানের উপর ভিত্তি করে সাধারণত কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়
এক বা একাধিক ঘটনা বা ঘটনার অংশ হিসেবে। সিদ্ধান্ত প্রকৃত ঘটনাকে ব্যাখ্যা করে এবং ঘটনা সিদ্ধান্তকে সহায়তা করে থাকে। তো আমরা এখানে আরও কিছু জিনিস দেখি যে এটা মুভ করে ফ্রম স্পেসিফিক অবজারভেশন টু ব্রডার টার্ম, অর্থাৎ স্পেসিফিক অবজারভেশন থেকে এটা কি করে অনেক বড় ধারণায় বা থিওরিতে এটা মুভ করে। আর এই অ্যাপ্রোচকে সাধারণত বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ এটা স্পেসিফিক ওয়ার্ক থেকে থিওরির দিকে এটা আপের দিকে সাধারণত ধাবিত হয়ে থাকে। আর এটা কনক্লুশন ড্র করা হয় বেসড অন প্রেমিসেস, অর্থাৎ মূল ঘটনার উপর ভিত্তি করে। আমরা দেখি এখানে, দেখো চিত্রের সাহায্যে আমি দেখিয়েছি যে কিভাবে ইন্ডাকশন প্রসেস হচ্ছে। তো প্রথমে স্টেট দ্য কোশ্চেনের উপর, অর্থাৎ আমি কি আমার মাথায় কি কাজ করছে, কি বিষয়টা আমি জানতে যাচ্ছি, তার উপর ভিত্তি করে কি করা হবে, অবজারভেশন করা হবে। অবজারভেশনের উপর ভিত্তি করে আমরা হাইপোথিসিস ডেভেলপ করব। এই হাইপোথিসিস এরপর কি করতে হবে, আমাদেরকে টেস্ট করতে হবে, অ্যানালিসিস করতে হবে। তারপরে এর উপর ভিত্তি করে আমরা কনক্লুশন ড্র করব এবং কনক্লুডিং রিমার্কসের উপর ভিত্তি করে কি হবে, তথ্য প্রতিষ্ঠিত হবে। তো আমরা এই দুই ধরনের অ্যাপ্রোচ দেখলাম। তো আমরা আরেকটু দেখি যে এই ইন্ডাকটিভ ও ডিডাকটিভ যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলোকে হুইলের আকারে আমরা কীভাবে দেখাতে পারি। এখানে দেখো যে ইন্ডাকশন কীভাবে হচ্ছে, যে অবজারভেশন এটা লিডস টু empirical generalization and empirical generalization leads to theories. অন্যদিকে আমরা ডিডাকশনের দিকে কি দেখি, যে theories leads to hypothesis, hypothesis leads to observation. তো আমরা একটি উদাহরণ দিলে তোমরা আরো বিষয়টি বুঝতে পারবে। ধরো যে কোনো একটি এলাকায় পণ্যের বিজ্ঞাপন বাবদ 5 লক্ষ টাকা খরচ করা হলো, কিন্তু দেখা গেল যে সেখানে সেলস সেরকমভাবে বাড়েনি। তো এখানে ডিসিশন নেওয়া হলো যে আসলে সেলস বাড়েনি, তার কারণটা কি? বিজ্ঞাপন দিলে তো সাধারণত সেলস বাড়ার কথা। তো এখানে স্বাভাবিক কারণেই এটা মনে হবে যে বিজ্ঞাপন সঠিকভাবে কার্যকর হয়নি, তো সেই কারণে কি হয়নি, সেলস বাড়েনি। তো এই যে থিঙ্কিং যে বিজ্ঞাপন দিলে সেলস বাড়বে, তো এটা হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং। আগে থেকেই একটা অনুমিত শর্তে বা একটা অনুমান নির্ভর একটা কথা আগে থেকেই ধারণা করে নেওয়া। অন্যদিকে এই যে বিজ্ঞাপন দেওয়ার কারণেও সেলস বাড়লো না, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ অবজারভেশনে থাকতে পারে। যেমন ধরো যে সময় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওই সময় হয়তো পণ্যের সাপ্লাই মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, এটা হতে পারে। অন্যদিকে আরেকটি কি হতে পারে, যেমন ধরো যে সময় বিজ্ঞাপন চলছিল ওই সময় কর্মচারী যারা আছে, অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা বা ওই কারখানার কর্মচারীরা তারা স্ট্রাইক করেছিল, যে কারণে পণ্য সরবরাহ বন্ধ ছিল, যে কারণে হয়তো বা বিক্রয় কমে গেছে, বিক্রয় হয়নি। তো এই যে থিঙ্কিংগুলো অর্থাৎ অবজারভেশনগুলো, সেটাকে আমরা বলি ইন্ডাকটিভ থিঙ্কিং। তো আসো আমরা এখানে দেখো কিছু উদাহরণ দেয়া আছে, এগুলো দেখে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে ইন্ডাকটিভ থিঙ্কিং বা ডিডাকটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি। প্রথমে আমরা আসি ডিডাকটিভ থিঙ্কিংয়ে, যে এভরি মামেল হ্যাজ লাঞ্চ, অল র্যাবিটস আর মামেল, দেয়ারফর এভরি র্যাবিটস হ্যাজ লাঞ্চ। তার মানে এখানে কি দাঁড়ায়, এটা কিন্তু ডিডাকটিভ থিঙ্কিং, যে এভরি মামেল হ্যাজ লাঞ্চ, প্রত্যেকটি স্তন্যপায়ী প্রাণীরই কি আছে, লাঞ্চ আছে। অল র্যাবিটস আর মামেল, তার মানে সকল খরগোশাই কি, এরা স্তন্যপায়ী প্রাণী। দেয়ারফর প্রত্যেকটা র্যাবিট খরগোশী কি আছে, লাঞ্চ আছে। তার মানে এই যে একটা বৃহৎ পরিসর থেকে একটা স্পেসিফিক পরিসরে আসা, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর থেকে শুরু করে আমরা কি আসলাম, একটা স্পেসিফিক র্যাবিট সম্পর্কে আমরা ধারণা নিলাম। তো এই থিঙ্কিংটি হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং। আবার নিচে আমরা আরেকটা উদাহরণ দেখি, যে এভরি র্যাবিট
that has been observed has lungs, therefore every rabbit has lungs. তো প্রত্যেকটা র্যাবিটকে কি করা হয়েছে, এখানে অবজার্ভ করা হয়েছে, তাদেরকে অবজার্ভ করে দেখা গেছে যে তাদের কি আছে, প্রত্যেকের লাংস আছে। তো সুতরাং এখান থেকে বলা যায় যে প্রত্যেকটা র্যাবিটের লাংস আছে। এটা এরকম হতে পারতো যে প্রত্যেকটা র্যাবিটকে অবজার্ভ করা হয়েছে, তাদের কি আছে, লাংস আছে। তো প্রত্যেকটা র্যাবিটই কি, প্রত্যেকটা র্যাবিট হচ্ছে মামেল, তাহলে আমরা বলতে পারতাম যে এভরি মামেল হ্যাজ লাংস। তাহলে এটা কি হতো, এটা ইন্ডাকটিভ থিঙ্কিং হতো। তো আমরা আরেকটি উদাহরণ দেখব। দেখো এখানে কি বলা আছে যে অল বার্ডস হ্যাভ ফিদার্স, দিস অ্যানিমাল হ্যাজ ফিদার্স, দেয়ারফর দিস অ্যানিমাল ইজ এ বার্ড। সকল বার্ডেরই কি আছে, পাখা আছে, আর এই প্রাণীটিও কি আছে, পাখা আছে, সুতরাং এই প্রাণীটি একটি পাখি। তাহলে এই যে থিঙ্কিং, অর্থাৎ বৃহৎ থেকে আমরা কি আসলাম, আমরা একটি বার্ডে চলে আসলাম, একটি অ্যানিমেলের চলে আসলাম। তাহলে এই থিঙ্কিংটা হচ্ছে কি, ডিডাকটিভ থিঙ্কিং। কিন্তু কথা হচ্ছে যে সবসময় যে এই ধরনের থিঙ্কিং কারেক্ট হবে সেটা কিন্তু না। আমরা এখানে একটা উদাহরণ দেখব যে এখানে বলা আছে অলমোস্ট অল বার্ডস ক্যান ফ্লাই, দিস অ্যানিম্যাল ক্যান ফ্লাই, দেয়ারফর দিস অ্যানিম্যাল ইজ এ বার্ড। তো এটা বলা হয়েছে সব বার্ডই উঠতে পারে, এই প্রাণীটিও কি করতে পারে, উঠতে পারে, দেয়ারফর দিস অ্যানিম্যাল ইজ এ বার্ড। এটা কিন্তু এই অ্যানিম্যাল একটি বার্ড, এটা কিন্তু নাও হতে পারে, এই অ্যানিম্যাল বার্ড নাও হতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে এই অ্যানিম্যাল একটি বার্ড। তো কাজেই এই থিঙ্কিংটা কিন্তু লজিক্যাল না। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইন্ডাকটিভ বা ডিডাকটিভ অ্যাপ্রোচ কি। সাধারণত একটি রিসার্চ ওয়ার্ক যখন করতে হয় তখন কিন্তু একজন রিসার্চারকে আইদার ইন্ডাকটিভ থিঙ্কার হতে হয় অথবা ডিডাকটিভ থিঙ্কার হতে হয়। তো রিসার্চারের জন্য এই দুটি অ্যাপ্রোচ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার আসি যে টাইপস অফ বিজনেস রিসার্চ। আমরা জানি বিভিন্ন ধরনের রিসার্চ রয়েছে। তো প্রধানত রিসার্চকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, অন্যটি হচ্ছে বেসিক রিসার্চ। অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চ বলতে আমরা কি বুঝি, যে যদি একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যদি কোনো রিসার্চ করা হয় তবে সেই রিসার্চটাকে কি বলা হয়, অ্যাপ্লাইড রিসার্চ বলা হয়। এক্ষেত্রে স্পেসিফিক অর্গানাইজেশন বা স্পেসিফিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা কি করে, তারা তাদের যে কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য তারা এই রিসার্চটা করে থাকে। যেমন দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশনের পণ্য সেলস হচ্ছে না, তো কেন সেলস হচ্ছে না এর উপর একটা রিসার্চ হতে পারে। তো এগুলো হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তো আমরা এবার আসি বেসিক রিসার্চ, বা এটাকে ফান্ডামেন্টাল রিসার্চ বা পিওর রিসার্চ বলা হয়ে থাকে। আসলে এই রিসার্চটা করা হয়ে থাকে নলেজ গ্যাদার করার জন্য বেসিক্যালি। তবে এই রিসার্চ ওয়ার্কটা কোনো একটা স্পেসিফিক উদ্দেশ্যে করা হয় না, এটা সর্বসাধারণের উদ্দেশ্যে এই ধরনের রিসার্চ করা হয়ে থাকে। এ থেকে সাধারণত আমরা জানি যে অ্যাপ্লাইড রিসার্চ যেটা, সেখান থেকে সাধারণত একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল তারা উপকৃত হয়ে থাকে। কিন্তু বেসিক রিসার্চের ক্ষেত্রে সকল মানুষ কি হয়, উপকৃত হয়। যেমন পভার্টি রিডাকশনের জন্য কি ধরনের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। যেমন বাংলাদেশের মাইক্রো ক্রেডিট সিস্টেম যেটা, সেটা সারা বিশ্বে কিন্তু সংগঠিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের মাইক্রো ক্রেডিট সিস্টেমটা তারা ব্যবহার করছে, তারা ফলো করছে। তো এই যে মাইক্রো ক্রেডিট নিয়ে যে রিসার্চ হয়েছে, এটি কি ধরনের রিসার্চ, এটা হচ্ছে বেসিক রিসার্চ। আরও অন্যান্য রিসার্চ যেগুলো আছে আমি বর্ণনা করছি তোমাদের। এক্সপ্লোরেটরি রিসার্চ সাধারণত ব্যবসায়িক গবেষণার ক্ষেত্রে যে সকল বিষয় অস্পষ্ট বা ধোঁয়াশাযুক্ত থাকে সেগুলোকে চিহ্নিত করা এবং স্পষ্ট করাই হচ্ছে এই রিসার্চের মূল বিষয়। অনেক সময় দেখা যায় যে একটি নতুন করে আইডিয়া ডেভেলপ করা,
একটি নতুন প্ল্যান করা, অথবা যে জিনিসটা এক্সিস্টিং নাই কিন্তু আমরা ওই জিনিসটা করতে চাচ্ছি, সেই ধরনের রিসার্চ হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এই যে হ্যালো বাইক আমরা দেখি, হ্যালো বাইক কী করে, এটা সাধারণত স্থলপথ দিয়ে চলে, কিন্তু আমরা যদি চিন্তা করি হ্যালো বাইককে যদি আকাশে ওড়ানো যায় বা আকাশে উড়িয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তাহলে ঢাকা শহরের মতো যানজট আমরা সহজেই এড়াতে পারবো। তো এই যে এই বিষয়ে যদি কোনো রিসার্চ হয় যে হ্যালো বাইককে আমরা কীভাবে আকাশে ওড়াতে পারি, তাহলে এই রিসার্চটি কীভাবে এক্সপ্লোরেটরি রিসার্চ হবে। এবার আসি আমরা ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে কোনো একটা জাতি, গোষ্ঠী বা কোনো একটা শ্রেণী বা কোনো একটা বিষয় সম্পর্কে ডিটেলস যখন তুলে ধরা হয় যে রিসার্চের মাধ্যমে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। সাধারণত দেখা যায় যে কোনো একটা বিষয় সম্পর্কে আরও ডিটেইল ব্যাখ্যামূলকভাবে কারো কাছে, একটি শ্রেণীর কাছে প্রকাশ করার জন্যই সাধারণত এ ধরনের রিসার্চ করা হয়ে থাকে। তো এবার আসি কজাল রিসার্চ। কজাল রিসার্চ অ্যাকচুয়ালি কজ ইফেক্ট রিলেশনশিপ দেখানোর জন্য সাধারণত করা হয়ে থাকে, অর্থাৎ কী কারণে কি ঘটেছে এটা অ্যানালাইসিস করার জন্য সাধারণত কজাল রিসার্চ করা হয়ে থাকে। এবার আমরা আসবো কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ বলতে আমরা কি বুঝি, যে কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে ওই সকল ফেনোমেনা যেগুলোকে কি করা যায়, আমরা ম্যাথমেটিক্যালি এগুলোকে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডেটাগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালিসিস করতে পারি। সেই ধরনের রিসার্চগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। যেমন আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো যে সার্ভে দ্যাট কনক্লুডস দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টু ওয়েট ফর অ্যান অ্যাভারেজ টাইম অফ 2 hours in the waiting room of a certain doctor before being treated is an example of quantitative research. এবার আসি আমরা কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাকচুয়ালি এটা রিলেটেড উইথ দ্য কোয়ালিটেটিভ ফেনোমেনন, অর্থাৎ গুণবাচক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সাধারণত এই রিসার্চটা জড়িত। এটা কেন করা হয়ে থাকে, এটা সাধারণত মানুষের বিহেভিয়ারাল মোটিভ জানার জন্য বা বোঝার জন্য সাধারণত এটা এই ধরনের রিসার্চ করা হয়ে থাকে। সাধারণত বিহেভিয়ারাল সায়েন্সের ক্ষেত্রে মানুষের মোটিভকে ডিসকভার করার উদ্দেশ্যেই সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চ করা হয়ে থাকে। এবার আমরা আসবো কনসেপচুয়াল রিসার্চ। এটি সাধারণত বস্তুগত ধারণা বা কল্পনাকে কেন্দ্র করে করা হয়ে থাকে। এটা সাধারণত কোনো চিন্তাবিদ বা দার্শনিকরা এটা ব্যবহার করেন। এর ফলে কি হয়, যে কোনো নতুন ধারণার জন্ম হয় বা বর্তমান ধারণা এটা পুনর্বিবেচিত হয় বা পুনর্নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে বিভিন্ন ধরনের ফিলোসফার যারা, তারা সাধারণত কোনো একটা বিষয়ে তারা নতুন কোনো চিন্তাভাবনা থেকেই সাধারণত এই কনসেপচুয়াল রিসার্চ করে থাকে। তো এম্পিরিক্যাল রিসার্চ বলতে আমরা আসলে কি বুঝি, যে এটি একটি তথ্যভিত্তিক গবেষণা যেখানে একটি নির্দিষ্ট উপসংহার টানা হয়ে থাকে। প্রায়োগিক গবেষণাকে পরীক্ষামূলক গবেষণাও সাধারণত বলা হয়ে থাকে। এই গবেষণা সাধারণত কোনো ধারণার প্রমাণ বা চলক অন্য চলককে কিভাবে প্রভাবিত করে বা তা সাধারণত কি করা হয়, উপলব্ধির জন্যই সাধারণত এই গবেষণা করা হয়। অর্থাৎ একটা চলক অন্য চলককে কিভাবে প্রভাবিত করছে সেটা জানার জন্যই সাধারণত এই এম্পিরিক্যাল রিসার্চ করা হয়ে থাকে। তো এটা ছিল আমাদের বিভিন্ন ধরনের বিজনেস রিসার্চ। তো আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে স্টেপস ইন বিজনেস রিসার্চ। তো আমরা এখানে চিত্রের মাধ্যমে কি দেখি, যে কয়টি স্টেপ আছে রিসার্চের ক্ষেত্রে।
ছয়টি, একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, 2 থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, 3 রিসার্চ ডিজাইন, 4 ডেটা কালেকশন, 5 ডেটা অ্যানালিসিস, অ্যান্ড লাস্ট অফ অল কনক্লুশন। আমরা প্রথমে আসি প্রবলেম আইডেন্টিফিকেশন। তো প্রথম যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কিসের উপরে রিসার্চ করব, কিসের উপরে কাজ করব, আমাদের সমস্যাটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ সমস্যাটা যদি আমি সঠিকভাবে নির্ধারণ না করতে পারি তাহলে কিন্তু এর সলিউশন খুঁজে পাওয়া যাবে না। এর জন্য এর কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমি নিজে সমস্যাটা বুঝি কিনা, আমার ওই বিষয়ে জ্ঞান আছে কিনা, অথবা যে বিষয়ে আমি প্রবলেম ধরে আমরা রিসার্চ করতে যাচ্ছি ওই বিষয়ে সাফিসিয়েন্ট ডেটা আমি পাবো কিনা। তো এই যে বিষয়গুলো, এগুলো আগে থেকে কি করতে হয়, আমাদেরকে চিন্তা করে তারপর কিন্তু রিসার্চ ওয়ার্কটা শুরু করতে হয়। যে কারণে অ্যারিস্টটল উনি খুব সুন্দরভাবে বলেছেন যে ওয়েল বিগান ইজ হাফ ডান, অর্থাৎ আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলে কোনো কাজের অর্ধেক সম্পন্ন হয়ে যায়। তো কাজে আমাদের কি করতে হবে, আমাদের প্রবলেম যেটা নিয়ে আমরা কাজ করব সেটা আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। আমাদের এই জন্য লিটারেচার রিভিউ করতে হবে, বিভিন্ন রিসার্চার তাদের সাথে কথা বলতে হবে, বিভিন্ন ধরনের যারা কনসালটেন্ট আছে তাদের সাথে কথা বলতে হবে, বিভিন্ন ধরনের পেপার ওয়ার্ক করতে হবে, আর্টিকেলস পড়তে হবে, পড়ে তারপর আমাদেরকে কি করতে হবে, একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এবার আসি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দ্যাট মিনস আমাদেরকে একটা রিসার্চ করার জন্য আমাদের কিছু যেমন যুদ্ধে যাওয়ার জন্য কি দরকার হয়, ঢাল তলোয়ার এগুলো দরকার হয়, আর্মস এমিনেশন দরকার হয়। ঠিক তেমনই রিসার্চ ওয়ার্ক করার জন্য আমাদের কি দরকার হয়, আমাদের কিছু এরকম ঢাল তলোয়ার দরকার হয়। হ্যাঁ, যে আমি কারা কারা এই বিষয়ে কাজ করছে, তারা কি ধরনের কথা বলেছে, বিভিন্ন পত্রিকায় কি বলছে, বিভিন্ন আর্টিকেলসে কি বলছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, থ্রোলি বিভিন্ন ধরনের লিটারেচার রিভিউ করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হবে। আমরা ওই বিষয়টা সম্পর্কে যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করলাম, যে প্রবলেম নিয়ে কাজ করছি সেটা সম্পর্কে আমরা কি পাবো, একটা ধারণা পাবো। এই ধারণার জন্যই সাধারণত থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা করা হয়ে থাকে। এবার আমরা আসি যে রিসার্চ ডিজাইন, থার্ড স্টেপ, যেটা যে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, এরপর আমরা ফ্রেমওয়ার্কও তৈরি করলাম, কিন্তু এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ডিজাইন করতে হবে। অর্থাৎ আমরা কাঠামোবদ্ধ ধারণাই হচ্ছে গবেষণা নকশা। এই পর্যায়ে সাধারণত উপাত্ত সংগ্রহ কিভাবে করা হবে, কিভাবে এগুলোকে বিশ্লেষণ করা হবে, কিভাবে ফাইন্ডিংস বা কনক্লুডিং রিমার্কস কিভাবে লিখতে হবে ইত্যাদি সংক্রান্ত একটি নীল নকশায় হচ্ছে রিসার্চ ডিজাইন। এবার আমরা আসি পরবর্তী স্টেপ, ডেটা কালেকশন অ্যান্ড প্রেজেন্টেশন। এই পর্যায়ে রিসার্চার সাধারণত কী করে, তার রিসার্চের জন্য প্রয়োজনীয় ডেটা কালেক্ট করে থাকে। তো ডেটা কালেক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে। এটা প্রাইমারি সোর্স থেকে ডেটা কালেক্ট করা যেতে পারে, বা সেকেন্ডারি সোর্স থেকে ডেটা কালেক্ট করা যেতে পারে। তো প্রাইমারি সোর্স থেকে ডেটা কালেকশন এটা অবজারভেশনের মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে অথবা কোশ্চেনের মাধ্যমে করা যেতে পারে। আবার আমরা যদি সেকেন্ডারি সোর্সের কথা বলি তাহলে বিভিন্ন ধরনের আর্টিকেলস, পেপার রাইটিং, বিভিন্ন ধরনের বই, এগুলো থেকে আমরা কি করতে পারি, ডেটা কালেকশন করতে পারি। তো ডেটা এগুলো কালেকশন করার পরে তারপরে কি করতে হবে, আমাদেরকে এগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তো প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা কতগুলো ওয়ে আমরা বেছে নিতে পারি। যেমন এটাকে টেবুলার ফর্মে আমরা প্রেজেন্ট করতে পারি, অথবা এটাকে আমরা গ্রাফিক্যাল ফর্মে প্রেজেন্ট করতে পারি। তো আমরা কিভাবে প্রেজেন্ট করব সেটা আর উপরই কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যারা আমাদের রিসার্চ পেপারটা দেখবে, তাদের উপযোগী করে আমাদের কি করতে হবে, এটা প্রেজেন্ট করতে হবে, যাতে তারা কি করতে পারে, এটা সম্পর্কে ভালো ধারণা নিতে পারে। দেন আমাদের পরবর্তী যে স্টেপটা সেটি হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন,
অর্থাৎ ডেটা কালেকশন করার পরে এই ডেটাগুলোকে কি করতে হবে, এবার আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। তো এই অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন SPSS মেথড আমরা ফলো করতে পারি, আমরা সর্ট অ্যানালিসিস করতে পারি, আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হাইপোথেসিস টেস্ট করতে পারি। তো এভাবে আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যানালিসিস করতে হবে এবং অন দ্য বেসিস অফ দিস অ্যানালিসিস আমাদেরকে কিছু ফাইন্ডিংস তৈরি করে ফেলতে হবে, যে আমরা এই অ্যানালিসিসের ভিত্তিতে আমরা কি পেলাম। দেন আমাদেরকে সর্বশেষ যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই অ্যানালিসিসের ফাইন্ডিংসের উপর ভিত্তি করে আমাদেরকে কনক্লুডিং রিমার্কস লিখতে হবে। তবে কনক্লুশন ক্ষেত্রে একটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আমরা যখন কনক্লুশন লিখবো তখন অবশ্যই আমাদেরকে লিমিটেশনগুলো এমফাসিস করতে হবে। অর্থাৎ রিসার্চ ওয়ার্ক করতে যে আমাদেরকে যে লিমিটেশনগুলো ফেস করতে হয়েছে, আমাদের টাইম কনস্ট্যান্ট ছিল, আমাদের মানি কনস্ট্যান্ট ছিল, তো ডেটা অ্যাভেলেবেল ছিল না, এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে। শুধু তাই নয়, আরেকটি বিষয় এখানে মেনশন করা জরুরি, সেটা হচ্ছে যে এই রিসার্চ ওয়ার্কের উপরে পরবর্তীতে আরও যারা কাজ করবে তারা তাদের কীভাবে কাজ করবে একটা ওয়ে আউট করা, বা এই রিসার্চ থেকে তারা যাতে বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করতে পারে সেই বিষয়ে কিছু দিক নির্দেশনাও এই কনক্লুশনের মধ্যে থাকতে হবে। তো এ পর্যন্তই আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের এই আলোচনায় সাথে থাকার জন্য। তো তোমাদের কিছু হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা বাসায় দেখে নিবে। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো পরবর্তীতে তোমাদেরকে জিজ্ঞেস করব, আর পরীক্ষায় এই জিনিসগুলো থাকবে, সুতরাং হোমওয়ার্ক অবশ্যই বাসায় রেডি করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।